আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির রাতের সংবাদে। শুরুতে উপস্থাপন করছি সংবাদ শিরোনাম। বলছিলাম সংবাদ শিরোনাম, এবারে জানাতে চাই পুরো প্রসঙ্গ। প্রবল ঘূর্ণিঝড় রেমাল রোববার রাত ৮টার দিকে ১১১ কিলোমিটার বেগে বাংলাদেশের উপকূলে আঘাত হানে। এর প্রভাবে ঘরবাড়ি, দোকানপাট তছনছ হয়েছে, ভেঙে পড়েছে গাছপালা। এরই মধ্যে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রেমালের প্রভাবে বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে অনেক স্থানে। আরও তথ্য শামস তাবরিজ উচ্ছ্বাসের। রবিবার দিনভর শক্তি সঞ্চয়ের পর বাংলাদেশ উপকূলে রাতে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রেমাল। ৫ থেকে ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানে উপকূলে। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় বাড়িঘর সহ নানান স্থাপনা, ভেঙে যায় বেড়িবাঁধ। মধ্যরাতে জোয়ার রেমালকে আরও শক্তিশালীতে পরিণত করে। এতে বরগুনার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে ও উপচে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়। এছাড়া বিভিন্ন স্থানে নদী ও সাগরের পানিতে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম, ভেসে যায় হাজার হাজার চিংড়ি ঘের। ঘূর্ণিঝড় রেমালের বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় ১১১ কিলোমিটার। স্থানীয়রা বলছে, দুর্বল বাঁধের কারণে ঘূর্ণিঝড় শুরুর আগেই ভেঙে যায় অধিকাংশ বেড়িবাঁধ। এতে সুরক্ষার প্রথমেই ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, নোয়াখালীতে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে জনপদে পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার বাসিন্দা। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় নির্ঘুম রাত কাটে অনেকের। রেমালের আগ্রাসন থেকে বাঁচতে দেশের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে স্থান নেয় ৮ লাখের বেশি মানুষ। এছাড়া গবাদি পশুকে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। সরকারি কর্মকর্তারা বলছে, মানুষজন আগেভাগে আশ্রয় কেন্দ্রে আসায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে। আর আবহাওয়া অফিস বলছে, দুর্যোগের সঠিক পূর্বাভাস এবং মানুষের সচেতনতায় শক্তিশালী ঘূর্ণিঝড়ে তেমন কোনো প্রভাব পড়েনি। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখন পর্যন্ত সাতক্ষীরা, বরিশাল, ভোলা, চট্টগ্রাম ও পটুয়াখালীতে ১২ জনের মৃত্যু হয়েছে ও মংলায় ট্রলার ডুবে ২ জন নিখোঁজ রয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। পূর্ণ শক্তি নিয়ে উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। রেমালের প্রভাবে জোয়ারের জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঝড়ে জেলার ৭৫টি ইউনিয়নে ১০,০০০-এর বেশি কাঁচাপাকা বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আংশিক বিধ্বস্ত হয়েছে ৩৫,০০০ ঘরবাড়ি। প্রাণহানি হয়েছে বেশ কয়েকজনের। প্রতিনিধিদের তথ্যচিত্রে এস এম হামিমের প্রতিবেদন। প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টির সঙ্গে ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট তছনছ হয়েছে, ভেঙে পড়েছে গাছপালা। প্রাণহানি হয়েছে বেশ কয়েকজনের। মোংলা, সাতক্ষীরা, শ্যামনগর, পটুয়াখালীর কলাপাড়া, কুয়াকাটা ও খেপুপাড়ায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে রেমাল। এই প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে বিষখালী, সন্ধ্যা, পায়রা, গলাচিপা ও তেঁতুলিয়া নদীর উপচে পড়া পানিতে বরগুনা ও পটুয়াখালী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আশঙ্কা তুলনায় আগেভাগেই ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগের প্রভাবে পটুয়াখালী নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে। পাতাসের তুরে এসব এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বরগুনায় তলিয়ে গেছে ২৭টি গ্রাম, ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বাগেরহাটের বলেশ্বর, পানগছি, খাসিয়াখালী ও দরাটানা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এতে শরণখোলা ও মোড়লগঞ্জে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বাগেরহাটে ৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। খুলনার দুর্যোগপ্রবণ উপকূলীয় উপজেলা দাকুব, কয়রা, পাইকগাছা ও বটিয়াঘাটায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল।
চট্টগ্রামে রেমালের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে, এতে করে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। কক্সবাজারে বঙ্গোপসাগরে জোয়ারে প্লাবিত হয়েছে 21টি গ্রাম। নোয়াখালীর হাতিয়ায় বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে, এতে পানি বন্ধ হয়ে পড়েছে হাজারো মানুষ। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী সহ সারা দেশে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কালো অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। SM হামিম, মাই টিভি। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূল জুড়ে সরকারি হিসেবে 1.5 লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে 35,000-এর বেশি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং 1,15,000-এর বেশি ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। সোমবার সচিবালয়ে ঘূর্ণিঝড় পরবর্তী সংবাদ সম্মেলনে তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালে মোট 19টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, ঘূর্ণিঝড় সতর্ক বার্তার পরিপ্রেক্ষিতে উপকূলীয় এলাকায় 9,424টা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এইসব আশ্রয়কেন্দ্র স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে 8 লাখেরও বেশি লোক আশ্রয় নিয়েছে। এছাড়া গরু, মহিষ, ছাগল, ভেড়া সহ আশ্রিত প্রাণীর সংখ্যা ছিল 52,146টি। মোট 19টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা 160টি এবং ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা 914টি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে 35,483টি ঘরবাড়ি এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে 1,14,992টি ঘরবাড়ি। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের অনুকূলে 6,85,00,000 টাকা প্রদান করা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় রেমাল আজ সকাল 9টায় দুর্বল হয়ে স্থলগভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এক ব্রিফিংয়ে জানানো হয়, এটি আরও দুর্বল হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার আসামের দিকে চলে যাবে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীতে সন্ধ্যা পর্যন্ত 116 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে জলাবদ্ধতা তৈরি হয় নগরীর বিভিন্ন স্থানে। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। নুসরাত শারমিনের প্রতিবেদন। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নাকাল রাজধানীবাসী। ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা সহ নানা দুর্ভোগে সাধারণ মানুষ। রেমালের প্রভাবে ভোররাত থেকেই মুষলধারে একটানা বৃষ্টি হচ্ছে রাজধানীতে, যা এখনও অব্যাহত রয়েছে। বৃষ্টির সাথে সাথে বাতাসের গতিবেগ বেশি এবং বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চলাচলে ভোগান্তি বেড়েছে কর্মজীবী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের। অতিরিক্ত বৃষ্টি আর বাতাসের কারণে ছাতা নিয়ে যাচ্ছি, কিন্তু ছাতার কোনো কাজ করছে না এবং স্কুলে পরীক্ষা চলতেছে। পরীক্ষা চলার কারণে আমাদের বাধ্যতা যা আসা যাচ্ছে। ভোগান্তি তো ভালোই, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে বাসের জন্য, বাসও পাওয়া যাচ্ছে না, ইভেন মেট্রো অফ ছিল অনেকক্ষণ ধরে। পানি বেশি হলে চালান চাইতে কারণ মোটর নষ্ট হয়ে যায়, নানান সমস্যা। রেমালের প্রভাব কেটে গেলেও আবহাওয়া স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে উল্লেখ করে রাজধানী সহ উপকূলীয় বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া বিভাগ। আজকে ঢাকায় যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার একটু ভারী বৃষ্টি হচ্ছে, এরকম দমকা বাতাস হচ্ছে, এরকম সারা দেশই দেখা যাবে যে এই ধরনের বৃষ্টিপাত হবে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানী ঢাকায় ভোররাত থেকে শুরু হয়েছে একটানা বৃষ্টিপাত। আর এই বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হয়েছে শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা। শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। সময় মতো অফিস ফিরতে পারছেন না এবং সেই সাথে জলাবদ্ধতার কারণে সৃষ্টি হয়েছে নানা দুর্ভোগের। সকলের একটাই দাবি, সিটি কর্পোরেশন যেন দ্রুত সময়ের মধ্যে এসব জলাবদ্ধতা নিরসনে কাজ করে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। এবারে চট্টগ্রাম শহরের পরিস্থিতি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রামে সারা রাত ধরে হয়েছে বৃষ্টি। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল থেকে 132 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সেই সাথে বৃষ্টিপাত আরও 2-1 দিন থাকবে। নগরী অতি বর্ষণের কারণে নগরীর নিচু এলাকাগুলোতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে। মূলত চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কারণে নালাগুলো দিয়ে পুরোপুরি পানি নিষ্কাশন হতে পারছে না। তার সাথে অতিবৃষ্টি যোগ হওয়ায় সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির। নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, 2 নং গেট, প্রবর্তক,
পাঁচলাইশ, চকবাজার, জিইসি, আগ্রাবাদ, হালি শহর, স্টিল মিল সহ বেশিরভাগ এলাকায় ডুবে গেছে হাঁটু থেকে কোমর পানিতে। ঘূর্ণিঝড়ের তাণ্ডব বাংলাদেশে নতুন কিছু নয়। নানা সময়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে দেশ, হয়েছে ব্যাপক প্রাণহানিও। 1960 থেকে 2019 সাল পর্যন্ত মোট 35টি বড় সাইক্লোনের তথ্য পাওয়া যায়। এর মধ্যে অন্তত 10টির ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ছিল অনেক বেশি। বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া ভয়ানক ঘূর্ণিঝড়গুলোর ইতিহাস জানাচ্ছেন সহকর্মী আতিকুর রহমান তিতাস। বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে প্রায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ হতে দেখা যায়। সর্বশেষ গতরাতে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়টি এরই মধ্যে উপকূল অতিক্রমও শেষ করেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য পরিসংখ্যান বলছে 1960 থেকে 2007 সালে সিডরের পর্যন্ত বাংলাদেশের ঘূর্ণিঝড়গুলোকে সিভিয়ার সাইক্লোন স্টর্ম বা প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করা হয়েছে। 1970 সালের অত্যন্ত তীব্র ভোলা ঘূর্ণিঝড় ছিল একটি শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়, যা 1970 সালের 12 নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এ পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্ণিঝড় সময়ের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের একটি। এ ঝড়ে প্রায় 5 লাখ মানুষ প্রাণ হারায়। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরে বাংলাদেশের প্রায় 6 লাখ টন ধান নষ্ট হয়। সুন্দরবনের পশু নদীতে বেশ কিছু হরিণের মৃতদেহ ভাসতে দেখা যায় এবং বিপুল সংখ্যক মানুষ এবং বিভিন্ন প্রাণীর মৃত্যু হয়। ঝড়ের প্রভাবে প্রায় 9,68,000 ঘরবাড়ি ধ্বংস এবং 21,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়। এ ঝড়ে প্রায় 2,42,000 গৃহপালিত পশু এবং হাঁস মুরগিও মারা যায়। 2009 সালে উত্তর ভারত মহাসাগরে জন্ম নেওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড় হচ্ছে আইলা। ঘূর্ণিঝড়টি 25 মে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশ ও ভারতের দক্ষিণ পূর্বাংশে আঘাত হানে। সিডরের মতোই আইলা প্রায় 10 ঘন্টা সময় নিয়ে উপকূল অতিক্রম করে, তবে বাতাসের গতিবেগ 80 থেকে 100 কিলোমিটার হয়ে যায় ক্ষয়ক্ষতি সিডরের থেকে তুলনামূলক কম হয়। 2013 সালের 16 মে নোয়াখালী চট্টগ্রাম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মহাসেন। 2015 সালের 30 জুলাই চট্টগ্রাম কক্সবাজার উপকূলে 5 থেকে 7 ফুট উচ্চতার ঘূর্ণিঝড় কোমেন। 2016 সালে 21 মে বরিশাল চট্টগ্রাম উপকূলে 4 থেকে 5 ফুট উচ্চতার ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত এনেছিল। 2017 সালের 30 মে চট্টগ্রাম কক্সবাজার উপকূলে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় মোরা। 2019 সালের 3 মে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বাংলাদেশে 9 জনের মৃত্যু হয়, তবে প্রাণহানি কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি। 2019 সালের 9 নভেম্বর অতিপ্রবল ঘূর্ণিঝড় বুলবুল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ উপকূলে আঘাত হানার পর পৌঁছায় বাংলাদেশে। ঝড়ে মারা যায় 24 জন। 72,212 টন ফসলের ক্ষয়ক্ষতিও হয়, যার আর্থিক মূল্য 263 কোটি 5 লাখ টাকা। ক্ষতি হয় সুন্দরবনেরও। 2020 সালের 20 মে বাংলাদেশে আঘাত হানে সুপার সাইক্লোন আমফান। বিদ্যুৎ বিভ্রাটের কারণে 10 কোটিরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিল সে সময়। প্রায় 3,000টি চিংড়ি ঘের এবং কাঁকড়া খামার বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে যায়। 2022 সালের 25 অক্টোবর বাংলাদেশ ও ভারতকে প্রভাবিত করে ঘূর্ণিঝড় সিত্রাং। এর তাণ্ডবে দেশের 10,000 ঘরবাড়ি এবং 6,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। 2023 সালের 14 মে স্থানীয় সময় বেলা 3টার দিকে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। এই ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে সেন্ট মার্টিন, টেকনাফ আর শাহপরীর দ্বীপের মানুষরা, যার প্রভাব কাটিয়ে উঠতে সময় লেগেছে উপকূলীয় মানুষের। এমনকি এখনও ঘুরে দাঁড়াতে পারেননি সেন্ট মার্টিন, টেকনাফ আর শাহপরীর দ্বীপে বসবাসকারীরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঘূর্ণিঝড় পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি কথা জানান। ওবায়দুল কাদের বলেন, সারা দেশে জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে দলীয়ভাবে ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে সব ধরনের সহযোগিতা দানে সরকারের প্রস্তুতি রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। আমাদের জনপ্রতিনিধিগণ, আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত এলাকা, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা প্রদান করছে। আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। অন্যান্য প্রসঙ্গ, ক্ষমতাসীনদের লুটপাটে দেশের ব্যাংকগুলো লাল বাতি জ্বালানোর অবস্থায়
বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, টাকা পাচার করতে ক্ষমতাসীনরা নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত হয়েছে। সরকার এতটাই লুটপাটে লিপ্ত যে মানুষের কথা ভাবার সময় তাদের নেই। এদিকে খুনি ডাকাতদের দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এসব মন্তব্য করেন। মাহবুব সৈকতের আরও তথ্য। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে জাতীয় প্রেস ক্লাবের সামনে নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন করে ঢাকা জেলা বিএনপি। দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা তুলে ধরে এর পেছনে দুর্নীতিকে দায়ী করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজকে ব্যাংকগুলি লুট হয়ে যাচ্ছে, সিন্ডিকেট এবং দুর্নীতিবাজ মানুষরা দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের পকেট কাটছে। এটা সরকারের জন্য সমস্যা না। আপনি অসন্তুষ্ট হবেন, তাতে সরকারের কিচ্ছু আসা যায় না, কারণ আপনার ভোটের কোনো প্রয়োজন নাই তার। অর্থ পাচার সহ সম্প্রতি এবং বিগত 15 বছরের সকল অপকর্মের দায় ক্ষমতাসীনদেরকেই নিতে হবে বলে মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। আপনার অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছে। আপনার যে লোকরা টাকা পাচার করতে করতে আজকে এখন নিজেরাই নিজেদের মধ্যে হানাহানি খুনোখুনি করছে। আপনি মাফিয়া, আপনি ডাকাত, আপনি খুনিদেরকে এমপি বানিয়েছেন। এর দায় কি আপনার উপর নেই? প্রত্যেকটি অনাচারের বিচার পৃথিবীতেই হবে। আবারও রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেন বক্তারা। এই বাংলাদেশি জাতি এই জুলুম, এই নির্যাতন একদিন প্রতিহত করে জেগে উঠবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বাণিজ্য, বিনিয়োগ ও তথ্য প্রযুক্তিতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী অংশীদার হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দ্বিপক্ষীয় বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে অ্যাডভোকেসি করা বাংলাদেশ ইউএস বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশাব। সাইদুর রহমান আবির জানাচ্ছেন বাকিটুকু। অর্থনীতি ও ব্যবসায়িক বিভিন্ন দিক নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বাংলাদেশের অগ্রযাত্রার সার্বিক দিক তুলে ধরে বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী অংশীদার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। Our focus is now to promote economic and commercial relations with not only regional but also global partners, including the United States. The United States would become our long-term partner in achieving our development goals through trade, investment, and technology transfer, and by creating a smooth and predictable supply chain for mutual benefit. I invite you to invest in our many vibrant and high potential sectors. বাংলাদেশে বিনিয়োগের উন্নত পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন সরকার প্রধান। Bangladesh has the most liberal investment policy status in the region. Also be assured that we are giving top priority to improving our investment environment. Bangladesh is a market of 170 million people, and its location puts it in the heart of market of 3 billion. Its increased connectivity and neighboring countries makes it an ideal place for investment and trade in the region and beyond. সার্বিক অগ্রযাত্রার মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা আবারও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। We aspire to become a smart nation by 2041. সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে কলকাতায় গ্রেপ্তার জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। কলকাতায় সিআইডির প্রধান কার্যালয় ভবানী ভবনে রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত
3 ঘণ্টা জিহাদকে জিজ্ঞাসাবাদ করেন তিনি। এই সময় সিআইডির 3 জন শীর্ষ কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন। এর আগে নিউ টাউন থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার সিনিয়র কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন হারুনুর রশিদ। বিকেল 3:30টার দিকে নিউ টাউনের সানজিভা গার্ডেনের ফ্ল্যাটে যান ডিবি প্রধান। সেখানে প্রায় 2 ঘণ্টা সময় সম্ভাব্য খুনের জায়গা কিছু আলামত খতিয়ে দেখেন তারা। এক্সিকিউশন গ্রুপের নেতা আছে শিমুল বিশ্বাস, যেখানে সে আমানুল্লাহ নাম দিয়ে এসেছিল, তার উপরে সমস্ত দায়িত্ব অর্পণ করে সে বাংলাদেশ দিয়ে সে এখানে বাংলাদেশ থেকে আবার দিল্লি থেকে কাঠমান্ডু হয়ে দুবাই হয়ে হয়তো বা উনি ইউএস চলে গিয়েছে। আমরা আমাদের বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তাকে ইন্টারপোলের মাধ্যমে কিভাবে কাজটি করা যায়, এবং আমরা এই বিষয়টা যেহেতু এখানে হত্যাকাণ্ডটি পশ্চিমবঙ্গের কলকাতায় ঘটেছে, আমরা কলকাতা পুলিশের সাথেও এই বিষয়ে ইন্টারপোলের সহায়তা আমরা একসাথে চাই। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যদের নিয়ে ডয়চে ভ্যালেতে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন সেনার প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বিপস্টে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিরক্ষা অপারেশনের প্রশিক্ষণ সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা অ্যাসোসিয়েশন অব এশিয়া প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টারের 12তম বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এই সময় সেনার প্রধান অসৎ উদ্দেশ্যে প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা জানান। পাশাপাশি সঠিক সময়ে প্রতিবেদনটি ভুল প্রমাণিত করতে সেনাবাহিনী সক্ষম বলেও জানান তিনি। দেশপ্রেম, পেশাদারিত্ব এবং সর্বোপরি জাতিসংঘ পরিমণ্ডলে আমাদের যে দায়িত্ব যেভাবে পালন করে এসেছি সেভাবে করে এই সমস্ত ষড়যন্ত্রের সঠিক জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অস্ত্রগুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আলী হোসেন ওরফে দেলোয়ার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে র্যাব 9 শ্রীমঙ্গল কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এই তথ্য জানিয়েছেন। র্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র্যাব 9-এর একটি অভিযান দল গতকাল অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্রগুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ এক যুবককে আটক করে। এ সময় উদ্ধার করে একটি গুলি ভর্তি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি মদ, ফেন্সিডিল। তবে তার সহযোগীরা পালিয়ে যায়। মাদক কারবারিকে র্যাব হাতে নাতে গ্রেফতার করে এবং তার কাছ থেকে প্রায় 4400 পিস ইয়াবা, 3 বোতল বিদেশি মদ, 3 বোতল ফেন্সিডিল, একটি গুলি ভর্তি বিদেশি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের চরবাডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদীর আলিমনগর ঘাটে পদ্মা থেকে বালু তুলে রাখা হচ্ছে নদীর পাড়ে। বালু উত্তোলনের কারণে ভেঙে যাচ্ছে নদীর পাড়, ঝুঁকিতে রয়েছে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধ। আশেপাশের জমিতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রতিনিধি তারেক আজিজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। প্রতিবছর বর্ষা মৌসুমে ভয়াবহ রূপ নেয় পদ্মা নদী, বিলীন হয় ফসলি জমি ও বসতবাড়ি। তারপরেও পদ্মা পাড়ের মানুষের জীবন জীবিকার একমাত্র মাধ্যমেই নদী ও এর আশপাশের ফসলি জমি। কিন্তু অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রকাশ্যে। ইজারা ছাড়াই চলছে এই বাণিজ্য। এতে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। স্থানীয়রা বলছে, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে পদ্মা নদীর গর্ভে বিলীন হবে শত শত কোটি টাকার বাঁধ, ঘরবাড়ি, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ শত শত বিঘা কৃষি জমি। কিন্তু বাজ বিচারহীনভাবে নদীতে মাটি কাটছে, বালি উঠাইছে। যদি আমরা বাধা দিতে যাই তাহলে আবার আমাদের হুমকি দিচ্ছে। নদী রক্ষা করার জন্য কোটি কোটি টাকা দিয়েছে, আপনার মাটি কেটে যদি লাই তাহলে তো আপনার বুলা গাল আবার সড়কে যাবে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় উর্বরতা হারিয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে পদ্মাপাড়ের হাজার হাজার বিঘা জমি। এতে খাদ্য সংকট হবার শঙ্কা অনেকের। নদী পাঞ্জরে ভিড়ে দিলে হুমকি তো পড়ছে না, এবার কি থাকবে? এবার তো সরকার নেমে চলে যাবে। পদ্মাতে
টিপু চেয়ারম্যান এবং আজিজুল দালালরা সহকারে এই নদীর বালি কাটছে এবং অবৈধভাবে তারা বিক্রি করছে। সরকারের এত কোটি কোটি টাকার যে প্রচেষ্টা দিয়ে বাঁধ রক্ষা করার চেষ্টাতে সেটা সম্পূর্ণ সরকারের বিফলে যাবে। তারপরে আমরা এলাকাবাসী সবাই নদীর গর্ভে আবারও বিলীন হব। ইজারার বাইরে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। যত্র হতে মাটি কাটার ক্ষেত্রে আমরা পানি উন্নয়ন বোর্ডের যদি কোনো স্ট্রাকচারের ক্ষতি হয় মাটি কাটার ফলে, তখন আমরা ব্যবস্থা গ্রহণ করি এবং প্রশাসনকে জানাই। যারা পাইছে তারা গিয়ে অন্য জায়গায় বাস দিতেছে, তাদেরকে ধরা হবে। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ভুক্তপক্ষে যদি অনিয়ম করে আমরা কাউকে বিন্দু মতো ছাড় দিব না, বলে দেন এই আর কি। তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করবো। মোবাইল কোর্ট আছে। পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই দাবি স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। জমকাল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো স্বপ্ন ট্যুরের অ্যাপস। রাজধানীর অল কমিউনিটি ক্লাবে এক অনুষ্ঠানে এই অ্যাপের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বপ্ন ট্যুরের স্বত্বাধিকারী মাসুদুর রশিদ। তিনি জানান, এই অ্যাপসের মাধ্যমে সহজ এবং দ্রুত সুলভ মূল্যে এয়ার টিকিট অটো ইস্যু, রি ইস্যু, তারিখ পরিবর্তন এবং তাৎক্ষণিক রিফান্ডের সুবিধা পাবেন গ্রাহকরা। এছাড়া ভ্রমণ পিয়াসীদের জন্য হোটেল ইনভেন্টরি বুকিংয়ের সুবিধা সহ থাকছে ট্যুর প্যাকেজও। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রবাসের খবর। প্রচণ্ড গরমের কারণে শারীরিক স্বাস্থ্যের কথা চিন্তা করে কড়া রোদের মধ্যে খোলা স্থানে শ্রমিকদের কাজ করা নিষিদ্ধ করেছে কুয়েতের জনশক্তি বিষয়ক মন্ত্রণালয়। কুয়েতের প্রতিনিধি আলামিন রানা জানান, 1 জুন থেকে শুরু হবে নিষেধাজ্ঞা, যা পরবর্তী 3 মাস পর্যন্ত বজায় থাকবে। এই 3 মাস প্রতিদিন দুপুর 11টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত ভবনের বাইরে সরাসরি রোদের মধ্যে কেউ কাজ করতে পারবেন না। আর এই সময়ের মধ্যে যদি কোনো শ্রমিক কাজ করেন তাহলে নিয়োগদাতাকে প্রত্যেক শ্রমিকের জন্য 100 থেকে 200 কুয়েতি দিনার পর্যন্ত অর্থ জরিমানা করা হবে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আগামী 3 মাস মাঠ পর্যায়ে নজরদারি করবেন। অবশ্য রাস্তায় কংক্রিটের ঢালাই, পানি অথবা বিদ্যুৎ সরবরাহ, ট্রাফিক এবং অন্যান্য জরুরি বিষয়ক কয়েকটি কাজকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়। ভিশন 2030 বাস্তবায়নের অংশ হিসেবে কারিগরি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরব যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরব থেকে প্রতিনিধি রাহুল পারভেজ জানান, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান আবুল হাসান মৃধা, সৌদি আরবের টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং কর্পোরেশন টিভিটিসি এর ভাইস গভর্নর ডক্টর আব্দুল্লাল মারজুকের সাথে টিভিটিসি এর প্রধান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এই আগ্রহ প্রকাশ করেন। সভার শুরুতেই ভাইস গভর্নর মিশন উপপ্রধান সহ বাংলাদেশ দূতাবাস, রিয়াদ থেকে আগত প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের উন্নয়ন ও বিদেশের দক্ষ কর্মী প্রেরণে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। মতবিনিময় সভায় দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সিলর শ্রম মোহাম্মদ রেজে রাব্বি এবং দ্বিতীয় সচিব প্রেস আসাদুজ্জামান খান উপস্থিত ছিলেন। প্রবাসের আরো কিছু প্রসঙ্গ। সলিডারিটিতে আজই ফ্রান্স সাব চতুর্থবারের মতো এবারও বাণিজ্য মেলা ও ঈদবাজারের উদ্যোগ গ্রহণ করেছে। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, রবিবার প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত বাণিজ্য মেলা ও ঈদবাজার অনুষ্ঠিত হয়। বাংলাদেশি শিল্প সংস্কৃতির পাশাপাশি বিভিন্ন দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দেয়া ও উদ্যোক্তার সৃষ্টির প্রয়াস ও বাংলাদেশের সেই ঈদ বাজারের আমেজে চতুর্থবারের মতো এবারও বাণিজ্য মেলা ও ঈদ বাজারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবারে মেলায় 70টিরও বেশি স্টল ছিল। এই মেলায় প্যারিসের 18তম ডেপুটি মেয়র, ফরাসি সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা ও বাংলাদেশি কমিউনিটির লোকজন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
গাউসুল আজম মাইজ ভান্ডারী পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ সোসাইটি বাহরাইনের সার্বিক সহযোগিতায় প্রবাসী কর্মীদের দক্ষতা সনদায়নের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাহরাইন প্রতিনিধি শাহিন শিকদার জানান, আঞ্জুমানে মোত্তাবিয়েনে গাউসে মাইজ ভান্ডারী শাহ এমদাদিয়া বাহরাইন শাখার আয়োজনে দেশটির মানামা ডিপ্লোম্যাটিক এরিয়ায় দ্য ডোমেন হোটেলের বেইনকুইট হলে এই আয়োজন করা হয়। মোহাম্মদ নিজামুদ্দিনের সঞ্চালনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস বাহরাইনের শ্রম সচিব মাহফুজুর রহমান। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন গাউসুল আজম মাইজ ভান্ডারী পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারী। এই সময় অনলাইনে যুক্ত থেকে আলোচনা করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মামুনুল হক। এর সাথে সংবাদের শেষ পর্যায়ে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের অগ্রযাত্রা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী বিনিয়োগকারীদের পাশে থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। উচ্চ পর্যায়ের দর্শক ছিল